শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি এত হাওয়া দিয়েছে, মনটা এমনিই ভালো হয়ে গেছে। বেশ কদিন ধরেই বেশ ঘুম থেকে উঠে ভালো ভালোই জিনিস দেখছি। আগের দিন জানো তো একটা হনুমান দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। আজ আবার ঘুম থেকে উঠে দেখি কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তাই তাড়াতাড়ি করে আগে ঘুম থেকে উঠেই না জামা কাপড়গুলো নিয়ে আসলাম, যে ঘর গোছাতে গোছাতে তারপরে যদি বৃষ্টিটা নেমে যায় তাহলে কি হবে সেটা ভেবেই আগে জামা কাপড়টা তুলে নিয়ে এসে তারপরে আমি বিছানাটা তুলছি। আর সোনাবাবু ঘুম থেকে একটু দেরি করেই ওঠে, কেননা ওর তো একটু শরীরটা খারাপ ছিল, তাই ওকে সকালবেলা খুব একটা ডাকা হয় না। বাইরের কাজগুলো তো গুছিয়ে নিয়ে চলে এসেছি, হাত মুখ ধুয়ে এসে আমি যাই, ও দেখি উঠে গেছে, তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি দেখে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো যদি এইভাবে রেখে দিই না, আবার সে থেকেই যাবে। আর আমার না গলাটা এখনও ঠিক হয়নি, গলাটা কেমন যেন সবসময় একটা খুসখুস খুসখুস করছে। গরম জল খাচ্ছি তবুও গলাটা কাজটা কেমন একটা যেন লাগছে, আর কথা বলতে গেলে না কাশি হচ্ছে। ওই কারণে না আমি আগের দিন ভিডিওটা দিতে পারিনি, মানে ব্লগটা করতে পারিনি। ওই কারণেই ভাবলাম যে না, ব্লগটা শুরু করি, ভালো লাগবে। আর কি বলতো, ব্লগটা করতে করতে না একটা নেশা মতো হয়ে গেছে বলতে পারো। তোমাদের সাথে কথা না বললে বা তোমাদের এই যে তোমরা যে ছোট্ট একটা আমার পরিবার আছো, তোমাদের অন্তত মনে হয় যে কেউ তো একজন শুনছে আমার কথা। আর জানোই তো ঘরের মধ্যে পুরো একাই থাকি, সারাদিন ঘরবন্দি মতোই অবস্থা বলতে পারো। সপ্তাহে হয়তো একদিন ঠিকঠাক করে ছুটি ও পাপা যদি পায় তাহলেই বেরোনো হয়। হ্যাঁ, আর বেরোনো হয়, সোনাবাবাকে নিয়ে বেরোই, কিন্তু ওই বেরিয়েও সেই একা চুপচাপই বসে থাকি, তেমন কিছুই না। আমার খুব একটা বন্ধুবান্ধব আগেও ছিল না, বিয়ের আগেও কখনো বন্ধুবান্ধব ছিল না, আর বিয়ের পরও আমার তেমন একটা বন্ধুবান্ধব নেইও বলতে পারি। তোমরাই যে আমার বন্ধু সেটাই। কেননা কি বলো তো, অনেক দেখেছি, মানে আমি যাদেরকেই দেখি যে খুব বন্ধুবান্ধব হয় বা প্রতিবেশী বা এমনি সবার সঙ্গেই কথা হয়, বাপের বাড়ি কি শ্বশুরবাড়ি কি সব জায়গাতেই, এমন নয় যে আমরা কথা বলি না বা কিছু, কথা হয়। ওই হাসি মুখে কেমন আছো, কতদিন দেখি না, এই একটুখানি যা কথা হয়, মানে সেইভাবে যে গল্প করা বা সেইভাবে যাওয়া সেটা হয় না কখনোই। কেউই কারোর বাড়িতে এখন আর খুব একটা কেউ কারোর বাড়িতে যায়ও না। আর আমার বাপের বাড়ির ওই দিকটা যদিও একটু সবাই সবার বাড়ি যায়, এখানে তো জানোই কেউ কারোর বাড়িতেই যায় না, যে যার ঘরেই থাকে। আর আমার তো ভালোও লাগে না যে কারোর ঘরে যাওয়া বা কিছু, কারোর সাথে অনেকক্ষণ বসে গল্প করা, এই করা সেই করা। কী বলতো, একটুখানি কথা বললি তারপরে আজকে ভালো কথা হচ্ছে, কালকে দুদিন বাদেই অন্য কিছু কথা হয়ে যাবে, সেই কারণে। আর দেখো সকালবেলায় নিয়ে এসেছিলাম ডালিয়া, আর ওর পাপা বলছিল কিছু খাবে না, তাই একটুখানি চিড়ের পোলাও ওকে আমি করে দিয়েছি। আর এদিকটা দেখো অনেকটাই দেরি হয়ে গেছে, ওর পাপা বেরিয়ে গেছে, তারপরেই আমি রান্নাটা বসাতে এসেছি। কড়াইটা তো বসিয়েই দিয়েছি। কড়াইটা বসানোর পরেই ভাবছি যে আগে কোনটা করব কোনটা না করবো। আর বরবটি কেটে রেখেছিলাম, আর বরবটিটা কেটে ঘরের মধ্যে রাখলে পরে না নিজে থেকেই কেমন যেন পেকে পেকে যায়, তাই এই দেখো আলু আর বরবটি একসঙ্গেই কেটে নিয়েছি, দুটোকেই ভাজা করব একসাথে। আর বরবটিটা হয়তো সোনা বাবাটা খায় না, ওই কারণে ভাবছি ওর মধ্যে থেকে আলু আর বরবটি মিশিয়ে দিয়ে দেবো। আর দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি সবসময় কালো জিরাটা দিতে, তাই ভাবলাম একটু পরে একটু জলটা যখন টেনে আসবে তখন মাঝখানটা আর এই ভাজাটা দেওয়ার পরে যদি কালো জিরাটা দিই তাহলে সেটা কাঁচা থাকবে না কালো জিরাটা, তার জন্য আর দিলাম না, যেহেতু জলটা ছাড়ে তাই ভাবলাম যে। আর অনেকেই বলে কি আলু ভাজতে গেলে কড়াইতে লেগে যায়, কিন্তু কড়াইতে কেন লেগে যায় জানো তো, আলু যদি দেওয়ার সাথে সাথে নুন দেওয়া হয় না, আমি দেখেছি নুন দিলেই ওই জলটা ছেড়ে দেয়, আর তখনই আলুটা না কড়াইয়ের সঙ্গে আটকে থাকে। আর আলুটাকে খুব ভালো করে ধুতে হয়,
আগে আমারও হতো এরকম। আর দেখো আমি একসাথে আজকে কি করেছি জানো তো, দেখছি যে দেরি হয়ে যাচ্ছে মাছের ঝোলের জন্য আলুটা আবার ভাজবো কি ওর মধ্যেই না ভাজা করে নিয়েছি। জানি না এটা আমি কখনো কাউকে দেখিনি বা ভালো হবে কি না সেটাও বুঝতে পারছি না। ভাবলাম যে সেই তো ভেজেই মাছের ঝোলটা করতে হবে, তাহলে এই ভাজাটার মধ্যেই দিয়ে দিই, একসাথে ভাজা হয়ে যাবে। আর এখানে একটুখানি রসুন ফোড়ন দিয়ে এই শাকটা দিয়েছি, এটা কাটোয়া ডাঁটার শাক। আর এক একটা রান্না দেখো এক এক রকমের হয়। আলু ভাজতে গেলে পরে নুনটা পরে দিতে হয়, যখন আলুটা সে ঝরঝরা হয়ে যায় তখন নুনটা দিতে হয়। আবার শাকের ক্ষেত্রে আগে শাকটা দিয়েই নুন দিয়ে চাপা দিয়ে দাও, একদম শাকটা কমে আসবে। মানে আমি না আগে বুঝতে পারতাম না যে কিভাবে কি করব। আর যদি কেউ বলে দিত না আমাকে, যে যখন আমি শ্বশুরবাড়িতে এসেছি আমাকে যদি কেউ বলে দিত যে এইভাবে এইভাবে রান্না করবে, আমার মাথা থেকে না পুরোটাই বেরিয়ে যেত যে আমি কিভাবে কি করব। মানে যখনই বলতো কেউ যে এটা এই ফোড়ন দিয়ে এইটা এইভাবে দিবি, এইটা এইভাবে করবি, হ্যাঁ, শুধু মাথা থেকেই বেরিয়ে যেত আমি কি বললো কি করব। মানে মনে হয় কি যে মুখস্থ করে রাখবো নাকি, আর শুধু মনে হতো কি লিখে রাখবো। আর তখন তো এত ফোন টোন এত কিছু ছিল না যে এত কিছু জানবো। এখন কি বলতো রান্নাটা না সম্পূর্ণ নিজের মনে হয় যেন। আমি তারপরে আস্তে আস্তে বুঝতে পারতাম না কি করে কি করব, রান্না বান্না কীভাবে কি বললো, ওই ভাবতে ভাবতেই আমার আরও বেশি বাজে হয়ে যেত। এখন ঠিক আছে যাই হোক চলে, মানে খুব যে ভালো করি সেটা না, রেগুলারে রান্নাবান্না যেমন হয় তেমনই করি। ওই মাছের ঝোল ডাল ভাত ওটুকু পারি। আর চেষ্টা করি যে ভালো করার। দেখো সারাদিন লোকে তো এত বাইরে কাজ করছে, আমরাও কাজ করছি, বাড়িতে যাই করছি না কেন ঘরে বা বাইরে যারা কাজ করছে তারাও তো সেই এই দুটো খাবার জন্যই করছে না, যে একটু ঠিকঠাক করে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে। সেই ঘরটাই যদি ঠিক না থাকে, সে যেমনই ঘর হোক না কেন, আমার মনে হয় যেন একটু গুছিয়ে যদি পরিপাটি করে রাখা যায় বা রান্নাটাও যদি একটু ভালো করে করা যায়, অন্তত সারাদিন পরে যখন খেতে বসি আমরা তখন অন্তত ভালো লাগবে। আর এদিকে দেখো দুপুরবেলায় জল চলে এসছে, সোনাবাবা ওদিকে খেলছে আর এদিকে দেখি জারটা পুরো ভরে গেছে। আমাদের এটা না জারটা সেই ভরে গেলে না জলটা পড়ে যায়, তাই ভাবছি যে এই জলটাকে নষ্ট করার দরকার নেই, এই জারটাকে খালি করে জলটা গাছে দিয়ে দিই। আর গাছে জল দিয়ে না পারি না, দেখো সকালবেলা ঝাড় দিয়ে গেছি এখানটায়, সেই পাতা পড়ে পুরো ভরে গেছে। কে বলবে যে এখানটায় সকালবেলা ঝাড় দিয়ে গেছি। তাই ভাবলাম যে আর একটুখানি গাছে জল টল দিয়ে একটু পরিষ্কার করে স্নানে যাব। আর এদিকে সোনা বাবাকেও স্নানটা করাবো, সকালবেলা ওকে স্নান করানো হয়নি এখনও। তাই ভাবলাম যে যাই গাছে আগে জলটা দিই। আর জারটার ভেতরে দেখো কত কি দিয়েছে, শোলা টোলা যা পায় আর কি, কখন যে দিয়ে যায় না আমি নিজেও জানি না। আর এই গাছটা না বলে যে জল দিতে না, কিন্তু আমার না কেমন একটা লাগে, মনে হয় মাটি শুকিয়ে গেলে মনে হয় কি গাছে জল দিয়ে দিই। আর এই টবটা মিনি ফেলে দিয়ে পুরো ভেঙে দিয়েছে। এই মাটি নষ্ট করলে কেমন লাগে বলো। মাটির কি দাম, কতগুলো করে টাকা নেয়, এক বস্তা মাটি মনে হয় 50 টাকা করে না কত করে নিয়েছিল যেন। বেশ কিছুদিন আগের মাটি আনা, আর এখন তো সেই টব ভেঙে এখন আর গাছ বসানোই হচ্ছে না। বেশ কিছুদিন হচ্ছে আমি এখন আর গাছ বসাতেই পারছি না, মাটি নেই। তারপরে আবার সেই মাটি পাওয়াও যাচ্ছে না। একবার মাটি এনেছিল এক বস্তা, সেই কাকে দিয়ে শুধু ওর মধ্যে না ইটের টুকরো ছিল, ওই কারণে আর মাটি আনতে ইচ্ছা করে না। কিন্তু কাকে বলবো কী করবো, সেই একই মাটি দেবে। সেটা ভেবে ঠিক আছে চলো দেখি এবার স্নান দান করে সোনা বাবাকে খাওয়াবো, নিজে খাবো, তারপরে আবার একটু রেস্ট নেবো। বিকালবেলা আবার বেরোনোর আছে। দেখো এখানে আমি স্নান করে চলে এসেছি, এখানে হচ্ছে গিয়ে বরবটি আলু ভাজা আর ওই শাক ভাজাটা করেছি। আর এখানে সেই মাছটা করেছি, মাছটা একটু শুকিয়ে নিয়েছি, মাছটা একটু বেশ কিছুদিন ধরেই ফ্রিজে ছিল। আর এখানে ডাল করেছি, ডালটা তেঁতুল দিয়েছিলাম। আর দেখো কত বড় একটা ভুল করে ফেলেছি, এই টাকাগুলো আমি প্যান্টের পকেটে ছিল ওর পাপার, সেই সময়তেই কাস্তে দিয়ে দিয়েছিলাম জানো। দেখো সন্ধ্যাবেলা যখন আমরা সোনা বাবাকে ক্লাসে দিয়ে বসেছি এখানে একটু চা খেতে, তখন দেখি এইগুলোকে নিয়ে যাচ্ছে। আমি তো দেখে খুব খুশি হয়েছি। আর বাড়ি এসে মিনিকে একটু বিস্কিট দিয়েছিলাম দুজনকে। ঠিক আছে।